গুড মর্নিং, ওয়েলকাম টু স্টাডি ইন বাংলা। 28 জুন 2025 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কি আছে চলো দেখে নিই। প্রথম প্রশ্নটা আছে, সালখান ফসিল পার্ক কে ইউনেস্কো এর অস্থায়ী লিস্ট বা সম্ভাব্য লিস্ট, ওকে, সম্ভাব্য লিস্টে স্থান দেওয়া হয়েছে। এটি কোন রাজ্যে অবস্থিত? দেখে এটি উত্তরপ্রদেশে অবস্থিত, ঠিক আছে, উত্তরপ্রদেশে অবস্থিত। চলো আমরা দেখে নিই। উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় অবস্থিত সালখান পার্ক, ফসিল পার্ক ইউনেস্কোর অস্থায়ী লিস্টে সামিল হয়েছে। এই পার্কটি 25 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। কাইমুর বন্যপ্রাণী অভয়ারণ্য সংলগ্ন বিন্ধ্য পর্বতমালা কাইমুর পার্বত্য অঞ্চলে এই পার্কটি অবস্থিত। ওকে, কাইমুর বন্যপ্রাণী অভয়ারণ্যের পাশে কাইমুর পার্বত্য অঞ্চল, যেটা বিন্ধ্য পর্বতমালায় অবস্থিত, সেখানে এটা অবস্থিত। এই পার্কটি প্রায় 1.4 বিলিয়ন বছরের পুরনো জীবাশ্মদের জন্য বিখ্যাত। এখানে যে জীবাশ্মগুলো আছে সেগুলোর বয়স প্রায় 1.4 বিলিয়ন বছর, এবং যেটাকে ধরা হয় যে পৃথিবীর জন্মলগ্ন যেখান থেকে পৃথিবীতে অক্সিজেন উৎপাদন মানে অক্সিডেশন শুরু হয়, পৃথিবীতে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি হতে থাকে, সেই সময় থেকে এই জীবাশ্মগুলো আছে। প্রধানত স্ট্রামোটোলাইটের জীবাশ্ম পাওয়া যায়। এই স্ট্রামোটোলাইট গুলো হচ্ছে প্রাচীন সায়ানোব্যাকটেরিয়া এবং নীল সবুজ শৈবাল দ্বারা গঠিত। যেহেতু এগুলো সায়ানোব্যাকটেরিয়া, এগুলো থেকে কি হয়, অক্সিজেন প্রডিউসটা হয়েছে। বলছে পৃথিবীর একদম সেই সময়ের থেকে এই ফসিলস গুলো ওখানে আছে। সালখান ফসিলস পার্ক পৃথিবীর অন্যতম প্রাচীন এবং সুসংরক্ষিত জীবাশ্ম স্থানগুলির মধ্যে একটি। দেখো, আমরা আমেরিকার ইয়েলোস্টোন পার্কের কথা শুনেছি, যেটাও কিন্তু প্রাচীন একটা পার্ক যেখানে ফসিল দেখা যায়। বলছি এই সমস্ত বিখ্যাত পার্কের থেকেও কিন্তু এখানে এই সালখান ফসিল পার্ক যেটা আছে সেটা বেশি সুসংরক্ষিত এবং প্রাচীন। 1930-এর দশক থেকেই ভূবিজ্ঞানীরা সালখান অঞ্চলে জীবাশ্ম সম্পর্কে অবগত ছিল এবং 2002 সালে এটিকে আনুষ্ঠানিকভাবে জীবাশ্ম উদ্যান বা ফসিল পার্ক হিসাবে উদ্বোধন করা হয়। ঠিক আছে, দেখো এইগুলো খুব ইম্পর্টেন্ট আছে, কারেন্ট অ্যাফেয়ার্স গুলো খুব মন দিয়ে দেখবে এবং প্রতিটা পয়েন্ট নোট করে রাখবে। ঠিক আছে, দেখো ডিটেলসে পড়লে কি হবে, তোমাদের মনে থাকবে, ওই জন্য পয়েন্টগুলো নোট করবে। পরের প্রশ্ন দেখো, বলছে দ্বিতীয় প্রশ্ন, জাতীয় পরিসংখ্যান দিবস কার জন্মতিথিতে পালন করা হয়? পরিসংখ্যান দিবস, জাতীয় পরিসংখ্যান দিবস, এটা হচ্ছে পিসি মহালানবিশ। দেখো, পিসি মহালানবিশ আমরা সাধারণত পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে এনার নামটাকে জড়িয়ে থাকতে দেখি। তো এটা জানলাম, জাতীয় পরিসংখ্যান দিবসটা এনার জন্মতিথিতে পালন করা হয় এবং এনাকে জাতীয় পরিসংখ্যানের জনক বলা হয়। দেখো কি বলেছে, ভারতের জাতীয় পরিসংখ্যান দিবস প্রতি বছর 29শে জুন তারিখে প্রশান্ত চন্দ্র মহালানবিশের জন্মতিথিতে পালন করা হয়। তিনি ভারতীয় পরিসংখ্যানের জনক, ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স হিসাবে পরিচিত। এবার দেখো, 2007 সাল থেকে ভারত সরকার এই দিনটিকে জাতীয় পরিসংখ্যান দিবস হিসাবে পালন করে আসছে। এই দিনটির মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে আর্থিক পরিকল্পনা এবং নীতি নির্ধারণে পরিসংখ্যানের ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে। দেখো, আমরা যে প্ল্যানিং গুলি করি, ধরো আমরা প্রত্যেকটা মানুষ যারা টুকটাক কিছু ইনকাম করি বা যাই করি, তারা যে কোনো কিছু করতে গেলে একটা পরিকল্পনা করি যে এই ক টাকা আমরা খরচ করবো, এটা ক টাকা জমাবো, এই ক টাকাতে এটা করবো, এই ক টাকাতে ওটা। সেই পরিকল্পনা তথা নীতি নির্ধারণ, যে কোনো ধরনের নীতি নির্ধারণ, এইসব নীতি নির্ধারণের পরিসংখ্যানের যে ভূমিকা, সেটা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এ হচ্ছে, দেখো, এটা হচ্ছে 2024-এর থিম। 2025-এর থিম এখনো রিলিজ হয়নি। আগামী কাল 29শে জুন সেদিন জাতীয় পরিসংখ্যান দিবস পালন হবে, সেদিন হয়তো কোনো থিম রিলিজ হবে, তো এখনো পর্যন্ত হয়নি। 2024-এর থিম কি ছিল? ইউজ অফ ডাটা ফর
ডিসিশন মেকিং। এটা হচ্ছে 2024-এর থিম ছিল। 2031 সালে তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ISI প্রতিষ্ঠা করেন। এছাড়া ভারতের পরিসংখ্যান কার্যক্রমের সমন্বয় করার জন্য 1950 সালে ন্যাশনাল স্যাম্পল সার্ভে এবং কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা CSO সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস প্রতিষ্ঠার অবদান রেখেছেন তিনি। মানে এইসব অফিস প্রতিষ্ঠায় তার অবদান আছে। স্বাধীন ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা মহানবিশ মডেল 65 থেকে 56 থেকে 61 সালের মধ্যে হয়েছিল, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা মহালানবিশ মডেলে হয়। এটি সাধারণত কিসের ছিল? ভারী শিল্পের উপরে উন্নয়নের অগ্রাধিকার দেওয়া হয়েছিল দ্বিতীয় পরিকল্পনা। 1968 সালে তাকে পদ্মবিভূষণ দেওয়া হয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। বলছে ব্র্যান্ড ফাইন্যান্স ইন্ডিয়া 100 2025 একটা রিপোর্ট। সেই রিপোর্টের পরিসংখ্যান অনুযায়ী ভারতের সব থেকে মূল্যবান ব্র্যান্ড কোনটি? দেখো, ভারতের মূল্যবান 100টা কোম্পানি, সেই কোম্পানিগুলির মধ্যে একটা পরিসংখ্যান করা হয়, যার মধ্যে সব থেকে মূল্যবান কোম্পানি কোনটি। এটা হচ্ছে টাটা গ্রুপ, সব থেকে মূল্যবান কোম্পানি। দেখো, ব্র্যান্ড ফাইন্যান্স ইন্ডিয়া 100 2025-এর সব থেকে মূল্যবান গ্রুপ হচ্ছে টাটা গ্রুপ। টাটা গ্রুপের ব্র্যান্ড ভ্যালু হচ্ছে এবছর 31.6 বিলিয়ন মার্কিন ডলার। ঠিক আছে, যা গত বছর তুলনায় 10% বৃদ্ধি হয়েছে। এবার দেখো, আরো কিছু পরিসংখ্যান তোমরা এখানে অ্যাড করে নাও। তোমরা দেখবে যে ভারতের যে এই 100টা কোম্পানির কথা বললাম, এর মোট ব্র্যান্ড ভ্যালু টোটাল ব্র্যান্ড ভ্যালু কত বলেছে? টোটাল ব্র্যান্ড ভ্যালু বলেছে 236.5 বিলিয়ন। অবশ্যই ওটা মার্কিন ডলার। ওকে, অবশ্যই এটা মার্কিন ডলার। আর কি বলেছে? আর বলছে সেকেন্ড পজিশনে কারা আছে, দেখি এখানে কি কি আছে। সেকেন্ড পজিশনে আছে ইনফোসিস। সেকেন্ড পজিশনে আছে হচ্ছে ইনফোসিস কোম্পানি। ঠিক আছে, সেকেন্ড পজিশনে। আর এবছর সব থেকে যে ব্র্যান্ডটি সব থেকে দ্রুত হারে বেড়েছে, যার ব্র্যান্ড ভ্যালু, সেটা হচ্ছে আদানি। 82% জাম্প হয়েছে, এত পার্সেন্ট বেড়েছে, 82%। ঠিক আছে, এছাড়া সেকেন্ড পজিশনে আছে ইনফোসিস। থার্ড পজিশনে আছে HDFC গ্রুপ। আমি এখানে করে দিই, থার্ডে আছে HDFC গ্রুপ। এটা হচ্ছে ইনফোসিস সেকেন্ড। আর ফোর্থ পজিশনে আছে LIC। ঠিক আছে, এই 4টে পজিশন মোটামুটি জেনে রাখো, তাতেই হবে। আর টোটাল ব্র্যান্ড ভ্যালু কত বলেছিলাম আমি? টোটাল ব্র্যান্ড ভ্যালু এখানে করে দিই। টোটাল ব্র্যান্ড ভ্যালু 2 মার্কিন ডলার 6.5 বিলিয়ন। ওকে, পরের প্রশ্ন চলো। বলছে টপ ন্যাশনাল প্লেয়ার স্টাইপেন্ড স্কিম কোন সংস্থা দ্বারা চালু করা হয়? এটা করা হলো হচ্ছে অল ইন্ডিয়া চেস ফেডারেশনের তরফ থেকে। কি করা হয়েছে? এটাতে বলা হয়েছে 7 থেকে 19 বছরের মধ্যকার যে সকল প্লেয়ার, দাবা প্লেয়ার অবশ্যই, যারা আর্থিকভাবে দুর্বল, তাদেরকে আর্থিক সাহায্য দেবে অল ইন্ডিয়া চেস ফেডারেশন। ঠিক আছে, এর তরফ থেকে। এবছর প্রথমবার মোট
68 জন প্লেয়ার, তার মধ্যে 39 জন ছেলে এবং 39টা মেয়েকে, মোট এটা 82, ওকে, সরি 82 না 42, ঠিকই আছে, ইংরেজি বাংলা একটু মিক্স হয়ে যাচ্ছে। 82.30 লক্ষ টাকা দেওয়া হয়েছে, এদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে, এবং যাতে এরা আর্থিকভাবে দুর্বলতার জন্য এদের খেলাধুলায় কোনো প্রভাব না পড়লে, দারিদ্রতার ফলে, তার জন্য এই সাহায্যের কথা চেস ফেডারেশন ঘোষণা করছে। পরের প্রশ্ন দেখো, হচ্ছে ন্যাটো। ন্যাটো এর বার্ষিক সম্মেলনে 2025 এ 2035 সাল পর্যন্ত ন্যাটো অন্তর্ভুক্ত যে দেশগুলো আছে তার জিডিপি এর কত শতাংশ ডিফেন্স সেক্টরে খরচ করার কথা বলা হয়েছে। এটা একদম উত্তরটা হচ্ছে 5%। এটা ডোনাল্ড ট্রাম্পের চাপে এই ডিসিশনটা নেওয়া হয়েছে। দেখো, ন্যাটো কি আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যে স্নায়ু যুদ্ধ বা ঠান্ডা লড়াই শুরু হয়, সেই সময় যাতে পশ্চিমের দেশগুলোতে রাশিয়া তার প্রভাব বিস্তার না করতে পারে বা তাদের দখল করতে না পারে, তার জন্য পশ্চিমী দেশ আমেরিকার সঙ্গে যুক্ত হয়ে একটা অর্গানাইজেশন তৈরি করে, সেটা হচ্ছে ন্যাটো। চলো এই সম্পর্কে আমরা কিছু দেখে নিই, এই বিষয় সম্পর্কে। 2025 সালে ন্যাটোর বার্ষিক সম্মেলনে নেদারল্যান্ডের হেগ শহরে হয়েছে। এটি অনুষ্ঠিত হয়েছে 24 থেকে 25 জুন 2025 তারিখে। 2025 অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে 2035 সাল পর্যন্ত ন্যাটো অন্তর্ভুক্ত দেশগুলোর জিডিপির 5% ডিফেন্স সেক্টরে ব্যয় করার কথা বলা হয়েছে। এই 5% দুটো ভাগে ভাগ করা হয়েছে। 5%, প্রথম 3.5% মূল প্রতিরক্ষা খাতে, যেমন সেনা, অস্ত্র, প্রশিক্ষণ এবং প্রযুক্তির উন্নয়নের, এবং 1.5% যেটা আছে নিরাপত্তা ও সংশ্লিষ্ট অন্য খাতে, যেমন গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষা, সাইবার নিরাপত্তা, প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করা। এই 5% বলেছে। এটা কারণ 5% কারণ বর্তমান কিছুদিন যাবৎ, কিছু সময় যাবৎ যে আন্তর্জাতিক রাজনীতিতে অস্থিরতা শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় যুদ্ধ, যেমন রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ। তার মূল উদ্দেশ্য, কারণটা হচ্ছে ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার একটা কথা শোনা যাচ্ছিল বা ইউক্রেনের ইচ্ছা ছিল। সেই ইচ্ছার বিরুদ্ধে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করে, এবং ঠিক এই কিছুদিন আগে আমরা দেখলাম ইসরায়েল এবং ইরানের মধ্যে কিছুটা যুদ্ধ হলো, সম্প্রতি একটু বিরতি হয়েছে। তো এই সমস্ত কারণে কোনো না কোনো ভাবে ন্যাটো একটু দুর্বল মনে হচ্ছে, তার জন্য এই 5% ইনভেস্টমেন্ট বা 5% খরচ করার ফলে ন্যাটো একটু শক্তিশালী হবে। যদিও বর্তমানে আমি আরেকটু বলে রাখি, বর্তমানে টোটাল 32টা দেশ আছে, তার মধ্যে 32টার মধ্যে 22টা দেশ এমন আছে যারা কেবলমাত্র 2% খরচ করে, আর বাকি যে 10টা আছে তারা এই 2%-এরও কম খরচ করে। দেখো 2% কেন বলছি, এর আগে যেটা বলা ছিল যে প্রতিটা দেশ তাদের জিডিপি এর 2% খরচ করবে ডিফেন্স খাতে ন্যাটোভুক্ত দেশগুলোতে, কিন্তু সেটাও মাত্র 22টা দেশ করে, আর বাকি 10টা দেশ করে না। ঠিক আছে, তো চলো ন্যাটো সম্পর্কে একটু জেনে নিই আমরা। ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা। এটি অন্তঃসরকার একটা বহুপাক্ষিক সামরিক জোট, যেটা 1949 সালে 4 এপ্রিল ওয়াশিংটনে 12টি দেশের মধ্যে শুরু হয় আর কি, 12টা দেশকে নিয়ে। প্রথম দেখো, এইটা ওয়াশিংটনে একটা সম্মেলন হয়, এবং সেই সম্মেলনে 12টা দেশ একটা সনদে চুক্তিপত্রে স্বাক্ষর করে এই ন্যাটো যুক্ত হয়, এবং এই জন্য এই ট্রিটিটাকে ওয়াশিংটন ট্রিটিও বলা হয়। ঠিক আছে, ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেলজিয়ামের ব্রেসলেসে। বর্তমানে ন্যাটোর মোট সদস্য দেশ হচ্ছে 32টি। সর্বশেষ সদস্য হয়েছে মার্চ 2025-এ সুইডেন। এর মধ্যে মোট 32টি দেশের মধ্যে 30টি দেশ আছে ইউরোপে, আর 2টো দেশ আছে আমেরিকায়, যেটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং কানাডা। ঠিক আছে, পরের প্রশ্ন। ভারতের প্রথম মেরিটাইম সেক্টর এনবিএফসি কোম্পানি হলো কোনটি?
ভারতের প্রথম মেরিটাইম সেক্টর এনবিএফসি কোম্পানি, এটা হচ্ছে সাগরমালা ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড। সাগরমালা ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড। দেখো এটা কি বলেছে আগে, আমি বলে নিই যে তোমাদের একটা জিনিস আগের দিন আমি বলেছিলাম, ওকে, এটা বলে নিই তারপর বলছি। ভারতের প্রথম মেরিটাইম সেক্টর এনবিএফসি, এইটা একটুখানি ভালো করে বুঝে রাখো, যার ফুল ফর্ম হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি। কোম্পানি হলো সাগরমালা ফাইন্যান্স কোম্পানি, ওকে। এবার দেখো এই এনবিএফসিটা কি। দেখো তোমাদের কিছুদিন আগে আমি বলেছিলাম যে ফ্লিপকার্ট প্রথম এনবিএফসি কোম্পানি হলো, যাকে আরবিআই এনবিএফসি সার্টিফিকেট লাইসেন্স দিয়েছে। এনবিএফসি হচ্ছে এমন একটা কোম্পানি, নন ব্যাংকিং কোম্পানি, মানে এরা কিছু কাজ, ব্যাংকিং কাজ করতে পারবে এবং কিছু পারবে না, কিন্তু ফাইন্যান্স করতে পারবে। যেমন কোনো কাউকে যদি লোন দিতে হয় তাহলে লোন দিতে পারবে, তার কিছু যদি ইন্স্যুরেন্স করতে হয় ইন্স্যুরেন্স করতে পারবে, কিন্তু কোনো সেভিং অ্যাকাউন্ট বা ডিপোজিট অ্যাকাউন্ট এটা করতে পারবে না। এটা কে দেয়? এই লাইসেন্সটা আরবিআই দিয়ে থাকে। আরবিআই এটা লাইসেন্সটা দিয়ে থাকে এনবিএফসি, ঠিক আছে। তাহলে এনবিএফসি বোঝা গেল। এবার দেখো মেরিটাইম রিজিয়ন এনবিএফসি মানে ওই যে মেরিটাইম, আমরা সাধারণত মেরিন বলতে সমুদ্র সৈকত বলছি বা সমুদ্র বুঝি। সমুদ্র অঞ্চল, সামুদ্রিক অঞ্চলে সে রিজিয়নে এনবিএফসি হচ্ছে যে সমস্ত কোম্পানি সামুদ্রিক ব্যবস্থাপনায়, মনে করো কোনো একটা কোম্পানি যে শিপ তৈরি করে, জাহাজ তৈরি করে বা কোনো একটা কোম্পানি বন্দর ডেভেলপ করে, পোর্ট ডেভেলপমেন্ট কোম্পানি, এই সমস্ত কোম্পানিকে এই এনবিএফসি, মেরিটাইম এনবিএফসি যারা আছে তারা লোন দিতে পারবে এবং তাদের সম্পর্কে ব্যবসা করতে পারবে, ঠিক আছে। এই জন্য এটা হচ্ছে প্রথম মেরিটাইম সেক্টর। এনবিএফসি হচ্ছে কি সাগরমালা ফাইন্যান্স কর্পোরেশন। পরের প্রশ্ন, সম্প্রতি কে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংক এর প্রেসিডেন্ট নিযুক্ত হলেন? এটা হচ্ছে জুজিয়া, জুজাই বা জুজাই, ঠিক আছে, জুজাই। তো দেখো সম্প্রতি 24শে জুন 2025 তারিখে চায়না, চীনের প্রাক্তন ভাইস ফাইন্যান্স মিনিস্টার ঝু জি জিই বা জিই এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এর পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। এটা এটা এশিয়ান ডেভেলপমেন্ট না, এটা হচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট, কি হলো? এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক হয়েছেন। আহ, তার 5 বছরের মেয়াদ শুরু হবে 2026-এর 16ই জানুয়ারি তারিখ থেকে। তিনি বর্তমান প্রেসিডেন্ট জিন লিকুন এর স্থলাভিষিক্ত হবেন। এই জিন লিকুন ইনি 10 বছরের টেনিওর পার করলো। প্রথমে 2016 নাগাদ ইনি যুক্ত হয়েছিল এই প্রেসিডেন্ট পদে, এবং 2026-এর 15-তে এনার মেয়াদ শেষ হবে, তারপরেই জিজিয়া জিই ইনি এই পদ গ্রহণ করবেন, ঠিক আছে। তো এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এর এটি একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক যা এশিয়ার দেশগুলির অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করে। এর সদর দপ্তর চীনের বেইজিং এ অবস্থিত। উদ্দেশ্য কি বলছে, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক 2016 সালে জানুয়ারিতে কার্যকর হয়েছিল। প্রাথমিকভাবে 57টি দেশ প্রতিষ্ঠা সদস্য নিয়ে এই যাত্রা শুরু করেছিল। বর্তমানে প্রায় বিশ্বের 102টির বেশি দেশ এই সংস্থা বা এই জোটের সঙ্গে আছে। বিশ্বের মোট জনসংখ্যার 79% এবং বৈষয়িক
জিডিপির 65% প্রতিনিধিত্ব করে এই এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের যে সদস্য আছে সেটা, ঠিক আছে। তো দেখো এই ছিল আজকের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা লিখে রাখবে এবং করবে, খাতায় নোট করবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।